তোমাদের এই আরেকজন আছে না ইংলিশ টিচার আরেকজন? স্যার ক্লাসটা হয়নি ফার্স্ট উইকে, হ্যাঁ শুধু ল্যাবটা হয়েছে আর কি। হারুন স্যার আমাদের ইংলিশ ল্যাবটা নিয়েছে। আচ্ছা 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 okay then so this is your first class, okay, first English class. So I thought that course to learn, so don't get bored that madam is asking such things actually. So do you know the basic structures of English language, English sentences? How many basic structures are there, but how variation can you see in English structure, English sentence? Can anybody tell me? But what are the actually elements of an English sentence or English sentence structure? Subject, verb and object. Yes, বেসিক্যালি আমরা যেটা বলি নরমালি আমরা সবাই আগে থেকে জেনে আসি যে এটা হচ্ছে দিস ইজ সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। বাট এখানে সাবজেক্ট আর ভার্বটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে, ইটস ওকে। এভরি সেন্টেন্স শুড হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব, বাট অবজেক্ট ইজ নট নেসেসারিলি important because object we can't find object in every sentence. Some sentence can take object but not every sentence. Okay, so object এখানে আমি একটু অপশনাল ধরে নিচ্ছি। অপশনাল means it can be কি বলা যায় replaced by other things. তো এটা আরেকটু কে বলবা যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমি সাবজেক্ট আর ভার্বটা নিলাম বাট অবজেক্টের জায়গায় আমার একটু আছে আর কি, অবজেকশন আছে। তো এনিবডি ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? Another one, anyone from you? Extension, ma'am. Extension, what does extension mean? Different types of phrases. Phrases, yes. এটা কে বললা? Ma'am, আমি নাম কি বলো? রাসেল। নাসিম, আচ্ছা। এখানে আমরা আরেকটা রাসেল ইনফরমেশন, ম্যাম, রাসেল, সরি, জাবের রাসেল। আচ্ছা, রাসেলের কাছ থেকে আরেকটু ইনফরমেশন পেলাম যে দেয়ার ক্যান বি এক্সটেনশন। ওকে, তাহলে আমরা এক্সটেনশন পাবো অথবা অবজেক্ট পাবো। এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি হতে পারে? এটা হচ্ছে ফ্রেজেসও বললো, ও বললো যে ফ্রেজেস গুলো হয় এক্সটেনশন। তো ফ্রেজেস তো অনেক রকমের হয়, তাই না? নাউন ফ্রেজ, তারপরে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, তাই না? ডিফারেন্ট ফ্রেজেস হয় আর কি। তো সেক্ষেত্রে আমরা কিভাবে অবজেক্ট অ্যান্ড ফ্রেজকে মানে করবো আর কি, ডিফারেন্সিয়েট করবো, এটা কেউ বলো একটু। তোমাদের সামনে প্লিজ এভরিওয়ান প্লিজ শুড হ্যাভ কি নোটবুক অ্যান্ড পেন, ইউ নো, ইন ফ্রন্ট অফ ইউ। Okay? Yes, ma'am. Okay. Okay. And can you tell me? বলো, এক্সটেনশন আর অবজেক্ট মানে এটার হচ্ছে তোমার মূল কি পার্থক্য থাকবে? কি জন্য আমি এটাকে এক্সটেনশন বলবো আর কি জন্য আমি এটাকে অবজেক্ট বলবো, এই জায়গাটা একটু আমাকে ক্লিয়ার করো। তন্ময় বলবো ম্যাম। হ্যাঁ, কে তুমি? নাম বলে বলো। জাবের রাসেল। আচ্ছা, বলো। অবজেক্ট যেটা ভার্বের সাথে রিলেটেড, কিন্তু এক্সটেনশনটা ভার্বের সাথে রিলেটেড না। ভার্বের সাথে রিলেটেড, আচ্ছা, হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট বলেছো। ভার্বের সাথে রিলেটেড, আর এক্সটেনশনটা কিসের সাথে রিলেটেড? তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? সাবজেক্ট
সাথে রিলেটেড। হ্যালো, জি ম্যাম। আমাকে দেখতে পাচ্ছো? জি ম্যাম। ও আচ্ছা, হ্যাঁ এবার একটু বলো। মেয়েরা কই? মেয়েরা এটা কে? উম্মুল কি জানো নাম? এই রোল নাম্বার 180। ইয়েস মিস। কি নাম তোমার? উম্মুল? ম্যাম আমার নাম উম্মুল ওয়ারা চিনাতুন্নেসা। আচ্ছা, তুমি একটু কি বলতে পারবা যে আমরা কোনো বেসিক স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস ভার্বের পরে যে পার্টগুলো থাকে বা যে এসেনশিয়াল বলো বা অপশনাল বলো যে অংশগুলো থাকে সেগুলোকে আমরা কিভাবে কি ভাবে আইডেন্টিফাই করতে পারি বা কি ধরনের হতে পারে? হোয়াট the variations can be? What are the variations that sit after a verb in English sentences? সরি ম্যাম, পারবো না। পারবা না? উৎস? ম্যাম। একটু বলো। ম্যাম এই মুহূর্তে মনে পড়ছে না। মনে পড়ছে না? ম্যাম হ্যাঁ ম্যাম আমি কি বলতে পারি? হ্যাঁ অবশ্যই বলতে পারো। সাদমান? আসসালামু আলাইকুম হ্যাঁ বলো। ম্যাম। অবজেক্ট হচ্ছে ম্যাম মানে একটা অবজেক্ট আর দ্য এন্টিটিস যেটা সাবজেক্টের সাথে রিলেটেড। আর যদি মানে ম্যাডাম এক্সটেনশন হয় তাহলে সেটা ম্যাডাম একটা মানে সেন্টেন্সের পার্ট যেটা হচ্ছে কিনা ওই অবজেক্টটাকে মানে ট্রাইস টু কনভে। আচ্ছা, যেটা এক্সটেনশন ওটা আসলে কি কাজ করবে এটা আসলে ওইভাবেই করা যাচ্ছে না। ম্যাম এক্সটেনশনটা আমাদের ওই সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে একটু অতিরিক্ত কিছু ইনফরমেশন দিবে, লাইক ফ্রেজ। সাবজেক্ট সম্পর্কে? সাবজেক্ট এবং এর অ্যাকশন সম্পর্কে আমাদেরকে অতিরিক্ত কিছু তথ্য দিবে, কিন্তু অবজেক্টটা হচ্ছে আমাদের সরাসরি আমাদের যে অ্যাকশনটা ওইটার সাথে রিলেটেড, সাবজেক্টের অ্যাকশনের সাথে আচ্ছা, তুমি রিলেটেড। আমাকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও একটু। ম্যাম উদাহরণ দিতে একটু টাইম লাগবে, হঠাৎ করে। ধরো আমরা যেগুলো রেগুলার ইংলিশ সেন্টেন্স বলি না, সেগুলোই একটা বলো দেখি, কেউ এমনি রেগুলার ইংলিশ সেন্টেন্স বলো দুই একটা দেখি। ম্যাম বলবো? হ্যাঁ বলো। ম্যাম হি কিকড দ্য ফুটবল উইথ অল হিজ স্ট্রেংথ। এখানে ম্যাডাম দ্য ফুটবলটা অবজেক্ট আর একটা অতিরিক্ত তথ্য দিছে যে সে তার সমস্ত শক্তি দিয়ে ফুটবলটাকে আঘাত করলো। এটা ম্যাডাম একটা এক্সটেনশন। আচ্ছা, তাহলে ফুটবলটাকে অবজেক্ট কমপ্লিমেন্ট হবে না? কোনটা কমপ্লিমেন্ট হবে? শেষের অংশটুকু না। আচ্ছা আমি তোমাদেরকে বলি, তোমরা জিনিসগুলো একটু লিখে নাও। হ্যাঁ, আমি যদিও এখানে স্ট্রাকচার গুলো, তোমরা কি আমার দেখতে পাচ্ছ পেজটা? জি ম্যাম। আচ্ছা, আমি এখানে প্রথম একটা স্ট্রাকচার লিখলাম যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। ঠিক আছে, এটা লিখলাম, দিস ইজ দ্য স্মলেস্ট স্ট্রাকচার ইউনো। এটা হচ্ছে আমরা যদি ইংলিশ সেন্টেন্স গুলোর ছোট্ট একটা সেন্টেন্সকে আমরা কনসিডার করি, তখন আমরা কি পাবো? এরকম সাবজেক্ট আর ভার্বই পাবো শুধু। কোন ক্ষেত্রে আমরা সাবজেক্টও পাবো না, শুধু ভার্ব পাবো। সাবজেক্ট পাবো না এই অর্থে যে অলওয়েজ দেয়ার উইল বি দ্য সাবজেক্ট বাট ইট মে বি অমিটেড দ্যাট পার্টিকুলার সেন্টেন্স। হ্যাঁ, লাইক আমি তোমাকে ধরো বললাম যে গো, ঠিক আছে, তুমি তো বুঝে ফেললো তাই না যে ম্যাডাম আমাকে কি বললো? বুঝলা না? হ্যাঁ, so if you understand what I am intended to tell you, তাহলেই কিন্তু এটা আমার মনের ভাব প্রকাশ হয়ে গেল এবং
এটাকেই আমরা সেন্টেন্স একটা মানে দিতে পারি আর কি, যে ইয়েস দিস ইজ সেন্টেন্স। কারণ সেন্টেন্সের সংজ্ঞাতেই আছে যে আমাদের মনের ইটা প্রকাশ করবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা একটা ভার্ব দিয়ে অনেক সময় বলতে পারি, যেমন অনেক সময় আমরা রেগে গিয়ে বলি শাট আপ, কারো দিকে তাকাই বললাম শাট আপ, সে তো বুঝে ফেললো যে আমাকে চুপ করতে বলছে, তাই তো? তো এরকম ক্ষেত্রে শুধুমাত্র ভার্ব দিয়ে যদিও আমি প্রকাশ করতে পারি, বাট হয় কি মানে সাবজেক্ট একটা আছে, কিন্তু আমি কাউকে উদ্দেশ্য করেই কথাটা বলছি, তাই না? তো সেক্ষেত্রে আমার ওই জন্য বলছি যে আমাদের স্মলেস্ট স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ব। ঠিক আছে, তারপরের ব্যাপার দেখো, আমি একটা লিখলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর তার উপরে লিখলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। তো অবজেক্ট আর কমপ্লিমেন্ট, একজন কমপ্লিমেন্ট কথাটাও উচ্চারণ করেছো, আর একজন আবার করেছো, এক্সটেনশনও বলেছো। তো যাই হোক, সব কথাই আমাদের মোটামুটি বলা হয়ে গেছে। আমি এখন এগুলোকে এক এক করে তোমাদের কাছে ক্লিয়ারলি করব যে এগুলো কি। হ্যাঁ, দেখো ওডি প্লাস ওআই লিখছি, দ্যাট মিনস এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট। অবজেক্ট আবার দুই ধরনের হয়, ঠিক আছে, ডিরেক্ট আর ইনডিরেক্ট। আর কমপ্লিমেন্টেরও কিছু প্রকারভেদ আছে, কিছু ভ্যারিয়েশন আছে, প্রকারভেদ ঠিক না, এটা ভ্যারিয়েশন আছে, সরি, সেটা আমি দেখাচ্ছি, তারপর আমি একসাথে এক্সপ্লেন করব আর কি। ওকে, দেখো সাবজেক্ট প্লাস ভার্ব, এটা তো স্ট্রাকচারটা খুবই ছোট একটা স্ট্রাকচার। এটা দিয়ে কয়েকটা সেন্টেন্স আমরা দেখি তো, এটা দিয়ে বলো তো এই স্ট্রাকচারে যায় এরকম কিছু সেন্টেন্স। আই ইট কে বললো? আই ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই, যে ম্যাডাম আবার আমাকে বলছে কেন, ঠিক আছে, কিন্তু আমাদেরকে একটু, আমি পিওর চাচ্ছি। পিওর মানে আমি যদি আই ইট বলি তাহলে আমি কি হচ্ছে, আমি খাই, তাহলে একটা আবার ব্যাপার থেকে যাচ্ছে যে আমি কিছু একটা খাচ্ছি, তাই না? এরকম একটা ব্যাপার থেকে যাচ্ছে আর কি। আই এম আই এম আই এম আই এম হলে কি তোমার মনের ভাব প্রকাশ করলো? তুমি যদি আই এম বলো তাহলে এটাতে কি কমপ্লিট সেন্স হলো? ম্যাম ফায়ার বার্নস। হ্যাঁ, ফায়ার বার্নস, ইয়েস। তারপরে হচ্ছে যে কার ওখান থেকে একটু ডিস্টার্ব হচ্ছে। ক্লিপের মধ্যে কোনো ভেজাল নেই। কার ওখান থেকে সমস্যা হলে মিউট করে করে দিতে হবে। সরি। ওকে, দেখো এখানে আই ইট বললাম, তাহলে এখানে কি হলো, সরি যে এইটা আমি লিখতে চাচ্ছি না, যে আরেকজন যেটা বললো ওটা লিখে, ওটা ভালো হবে। আই গো, এটা কেন লিখলাম একটু পরে বলছি। আই ইট হলে কি হবে, এখানে হচ্ছে আমি কিছু একটা খাচ্ছি, তাই না? আমি ভাত খাচ্ছি বা ব্রেড খাচ্ছি বা কিছু তো একটা খাচ্ছি, বিস্কিট খাচ্ছি, এনিওয়ে। তো সেক্ষেত্রে আমার এটা হচ্ছে, আমি যদি আই ইট বলে রেখে দিই, আমি খাচ্ছি, কাউকে ধরে বললাম, কেউ বললো যে তুমি কি করছো, আই ইট বা আই এম ইটিং। হ্যাঁ, আই ইট বললে তো আসলে ওইভাবে এখনকার কথা হচ্ছে না। তো আই ইট বললে হয় কি, আই ইট বলো বা আই এম ইটিং বলো। তো সেক্ষেত্রে হয় কি যে কিছু একটা কি খাচ্ছ এরকম একটা প্রশ্ন করার জায়গা থেকে যায়। তো সেক্ষেত্রে এটাকে আমি পিওর ইনট্রানজিটিভ ভার্ব বলছি না, কিন্তু পরেরটা দেখো, আই গো, যদি বলি যে আমি যাই বা আই এম গোয়িং দেয়ার, আমি যদি এখানে আই এম গোয়িং দেয়ারও বলি, আইএনজি, আই এম গোয়িং দেয়ার,
যদি আই এম গোয়িং দেয়ারও বলি, একটা কমপ্লিট সেন্টেন্স হলো, এখানে পরেও আছে, ভার্বের পরেও একটা ব্যাপার আছে, আগেও আছে, কিন্তু এটা তোমার অবজেক্ট নাই, কিন্তু এই দেয়ারটাকে কোনোভাবে অবজেক্ট বলা যাবে না। এটা শুধু ভার্ব আর সাবজেক্ট। আর এখানে একটা এক্সট্রা জিনিস আসছে, যেটা কিন্তু ইটে যেমন এখানে একটা আমাকে অবজেক্ট বসাতে হতো, আই ইট রাইস অর ইট সামথিং, এখানে কিন্তু অবজেক্ট বসে নাই। তার মানে এই যে ভার্বটা শুধুমাত্র সাবজেক্ট নিয়ে কাজ করে, সাবজেক্ট নিয়েই তার কমপ্লিট সেন্স হয়ে যায়, সেই ভার্বটাকে একটা আমরা পার্টিকুলার নাম দিয়ে তাকে চিনি, সেটা কি বলতো? কি এখনো মনে আসছে না? ইনট্রানজিটিভ। ইন্ট্রানজিটিভ। ইন্ট্রানজিটিভ মানে হচ্ছে কি, বাংলা কি জানো? কর্মক। অকর্মক। সমাপিক। অকর্মক, সরি এটা এরকম হচ্ছে কেন? অকর্মক। অকর্মক মানে কর্ম, অবজেক্ট মানে হচ্ছে কর্ম, বুঝেছো? সমাপিকা কি হয়? না, সমাপিকা অসমাপিকা ওইটা আরো অন্য অন্য জায়গায় চলে গেলাম আমরা। ওটা হচ্ছে ফাইনাইট নন ফাইনাইট, ঠিক আছে? ও আচ্ছা। ওটা হলো ফাইনাইট নন ফাইনাইট, ওটা আলাদা জিনিস। ওটা আমি আসলে প্রথম থেকে ওইভাবে আমি ওটা বলিনি, ওই ডিভিশনটা আমি পরে তোমাদেরকে ভার্বের ওভারঅল একটা ক্লাসিফিকেশন দেখা দিব। আমি ভেবেছিলাম যে তোমাদেরকে বেশি করা লাগবে না, যাই হোক। এনিওয়ে, তো সাবজেক্ট প্লাস ভার্ব যেটা, মানে যেটা শুধুমাত্র সাবজেক্টের সাথে ভার্বটাই কাজে আসে, মানে শুধুমাত্র এই ভার্বটা পারে শুধু সাবজেক্ট নিয়ে তার মনের ভাবটা প্রকাশ করতে, স্ট্রাকচারটা কমপ্লিট করতে, সেই ভার্বটাকে আমরা বলি ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া কি করে? এদের কোনো অবজেক্ট দরকার হয় না, ঠিক আছে? ইনট্রানজিটিভ ভার্ব ডাজন্ট নিড এনি অবজেক্ট, বাট ইট ক্যান হ্যাভ সাম কি adverbials or extensions. Adverbials বলি আমরা, সেটা adverbials কাকে বলি? অ্যাডভার্ব গ্রুপকে বলি, বুঝছো? অ্যাডভার্ব জাতীয় যাবতীয় জিনিস, এবং অ্যাডভার্ব ফ্রেজ থেকে শুরু করে, অ্যাডজেক্টিভ ফ্রেজ থেকে শুরু করে, ভার্ব ফ্রেজ থেকে শুরু করে, এভরিথিং উইল বি ইনক্লুডেড ইন অ্যাডভার্বিয়াল। এটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল। আমি এখানে একটু এক্সট্রা করে পাশে লিখে দিই যে এটার সাথে প্লাস হিসেবে কি থাকতে পারে, অ্যাডভার্বিয়ালস। এগুলো তোমরা লিখে নাও খাতায়, হ্যাঁ? অ্যাডভার্বিয়ালস আমি লিখছি কারণ অ্যাডভার্বিয়ালস এর মধ্যে অনেক কিছু থাকে। এটাকে দেখবা যে এখন আর এক্সটেনশন কথাটা বলে না, কারণ এক্সটেনশন বলতে একটু কনফিউজিং হয়ে যায় এক্সটেনশনটা, ব্যাপারটা। তো এটাকে অ্যাডভার্বিয়াল বলাটাই ভালো, কারণ এই গ্রুপটা হচ্ছে পুরাই অ্যাডভার্বিয়াল একটা গ্রুপ, মানে অ্যাডভার্ব রিলেটেড গ্রুপ আর কি। তো তাহলে আমাদের বেসিক স্ট্রাকচার যদি আমরা চিন্তা করি, তো বেসিক স্ট্রাকচারে দ্য স্মলেস্ট স্ট্রাকচার উইল বি অফ দ্য ভার্ব ইন্ট্রানজিটিভের, এবং এই স্ট্রাকচারটা কেমন হবে? জাস্ট অনলি সাবজেক্ট অ্যান্ড ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, দিস ইজ দ্য স্মলেস্ট স্ট্রাকচার। বাট যদি এর সাথে কোনো অ্যাডভার্বিয়াল অ্যাডেড হয়, তাহলে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল, তাহলে আমরা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্ট্রাকচার পেয়ে গেলাম। প্রথমটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, এখানে ব্র্যাকেটে লিখে রাখবে ইন্ট্রানজিটিভ ভার্ব, আর আরেকটা হচ্ছে সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল। মানে আমরা ইন্ট্রানজিটিভ ভার্বেরই দুই রকম স্ট্রাকচার পেলাম, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল সহ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ছাড়া, শুধুমাত্র সাবজেক্ট এন্ড ভার্ব। এবার বলো কারো কিছু প্রশ্ন থাকলে এইটার উপরে, ফার্স্ট স্ট্রাকচার যেটা আমি বললাম। ইফ এনিবডি হ্যাজ এনি কোয়েরি, প্লিজ টেল মি। নাই, সবাই বুঝে গেছো না যে ম্যাম অ্যাডভার্বিয়াল গুলো কি কি একটু আরেকবার বললে ভালো হতো, যেমন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। হ্যাঁ, একটু তাহলে লিখে নাও, অ্যাডভার্বিয়ালস এর পাশেই আবার লিখে নাও যে হচ্ছে অ্যাডভার্ব, তারপরে হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজেস, অ্যাডভার্ব ফ্রেজ লিখতে পারো, অ্যাডভার্ব ফ্রেজ, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ,
অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে আসলে আমরা বুঝি মানে প্রিপোজিশন ফ্রেজ। হ্যাঁ, প্রিপোজিশন ফ্রেজ লিখো। দুইটা কি একই ম্যাম? কোনো ক্ষেত্রে একই, আবার ডিফারও করতে পারে। মানে অনেক সময় অ্যাডজেক্টিভ ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হয়, আবার অনেক সময় অ্যাডজেক্টিভ ফ্রেজ পিওর অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হলে তখন আবার স্ট্রাকচার এটা অন্য জায়গায় চলে যায়। তো সেক্ষেত্রে প্রিপোজিশন ফ্রেজে লিখে রাখো অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমি ক্লাসে আছি। ওকে, এটা আমরা যখন আরো উদাহরণগুলো করব তখন আরেকটু ক্লিয়ার হবে আর কি। আরেকটা লিখে রাখো ইনফিনিটিভ ফ্রেজ। হ্যাঁ, ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ তোমরা জানো তো সবাই, ইনফিনিটিভ। ম্যাম অ্যাডভার্বিয়ালের সাথে, অ্যাডভার্বিয়াল আর প্রিপোজিশন ফ্রেজের সাথে। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো সবই অ্যাডভার্বিয়াল হিসেবে কাজ করবে, অ্যাডভার্বিয়াল হিসেবে কাজ করবে। দেখছো? এবার দেখো এই যে যেটা আমি আই এম গোয়িং দেয়ার এখানে লিখেছি। তো আই এম গোয়িং দেয়ারে মূল ভার্বটা কোনটা, মানে কোন ভার্বটা এখানে আসলে অ্যাক্টিভ? গোয়িং। গোয়িং, ইয়েস। আমি আই গো না আই গো বলছিলাম উদাহরণে, আর এখানে লিখলাম আমি কন্টিনিউয়াস ফর্মে লিখলাম যে আই এম গোয়িং দেয়ার। তো সেক্ষেত্রে আমার ভার্বটা কিন্তু এই গোয়িং এই শেষ হয়ে যাচ্ছে, এবং এই এক্সট্রা করে হচ্ছে দেয়ারটা দিলাম। এই দেয়ারটা হচ্ছে সবাই তোমরা চেনো, এটা পার্টস অফ স্পিচ হিসেবে এটা একটা অ্যাডভার্ব। ঠিক আছে? যখন কোনো প্লেস, ম্যানার এবং টাইমের ব্যাপারে কিছু বলা হয় তখন সেগুলো হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্ব গ্রুপ আর কি। তো একটা ওয়ার্ড যেহেতু, সেহেতু এটা একটা অ্যাডভার্ব আমরা আইডেন্টিফাই করতে পারছি সহজেই। তো এইটা স্ট্রাকচারটাই যে তখন আমাদের এই স্ট্রাকচারটা হবে যে সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব প্লাস অ্যাডভার্ব। আর এই যে অ্যামটা আছে, অ্যামটা তো আমরা বুঝতেই পারছি যে অ্যাম গোয়িং, এই টোটালটা মিলেই ভার্ব গ্রুপ আর কি। হ্যাঁ, অ্যাম গোয়িং, বিকজ এই টেন্সটা করতে গিয়ে আমাকে অ্যামটা ইউজ করতে হচ্ছে। অ্যাম ইউজ না করলে কন্টিনিউয়াস টেন্স আমি করতে পারবো না। ঠিক আছে? তো সেক্ষেত্রে যখন কন্টিনিউয়াস বা তোমার পারফেক্ট টেন্সের ফর্মটা আসবে তখন ওই মূল ভার্বটা সহ আমি যে অক্সিলারি যেটা মানে সাহায্যকারী যে ভার্বটা ইউজ করব সেটা সহকারে এটাকে আমি ভার্ব গ্রুপ হিসেবে বুঝে নিয়ে এটার আমি নাম দেব যে এটা কি ভার্ব, বা চেনার চেষ্টা করব। উই ট্রাই টু আইডেন্টিফাই যে এটা কোন গ্রুপ আর কি। বুঝলা তো নাকি? তাহলে এই দুইটা স্ট্রাকচার, একটা হচ্ছে উইদাউট অ্যাডভার্বিয়াল আর একটা হচ্ছে উইথ অ্যাডভার্বিয়াল। তবে ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা অবজেক্ট হবে, কোনটা অবজেক্ট হবে বলো? কে কে বললো এটা অবজেক্ট হবে? আচ্ছা আমি লিখছি কথাটা। ম্যাডাম অবজেক্ট তো আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে পাই না। হ্যাঁ, হ্যাঁ, তো অবজেক্টই নাই। এখানে তো অবজেক্টই থাকলো না। দেখো আমি লিখছি তাহলে ক্লিয়ার হবে। আই এম গোয়িং টু স্কুল, সরি। তাহলে তো সেম কেস হলো। আই এম গোয়িং পর্যন্ত তো ঠিক আছে, সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব, তাই না? তারপরে টু স্কুলটা কিভাবে অবজেক্ট হয় বলো? টু স্কুল কি অবজেক্ট হলো কোনোভাবে? এটাও তো অ্যাডভার্ব হলো। কোথায় যাচ্ছ, তাই না? এখানে প্রশ্নটা কি যাচ্ছ হয়? এখানে প্রশ্ন হচ্ছে আমি যদি বলি যে আমি যাচ্ছি, তখন আমাকে তুমি কি জিজ্ঞাসা করবা? কোথায় যাচ্ছেন? তাহলে কোথায়? তাহলে ইফ হোয়ার দিয়ে যদি কোশ্চেন আসে, হোয়ার, হাউ এন্ড হোয়েন, তাহলে এই তিনটার আনসারে তোমার যা উত্তর আসে সেটাই হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে? অ্যাডভার্ব গ্রুপ। ওকে, বুঝলা না? বুঝলা না বলো। হ্যাঁ, কি কি দিয়ে প্রশ্ন করতে হবে অ্যাডভার্ব চিনতে হলে? অ্যাডভার্ব চিনতে হলে হোয়ার, হোয়েন এন্ড হাউ। এগুলোর আনসারে যেগুলো থাকে সেগুলোই অ্যাডভার্ব হয়। সেটা একটা সেন্টেন্স একটা ওয়ার্ডেও হতে পারে, যেমন দেয়ার বা হেয়ার, অথবা ইন দা স্কুল, অথবা টু দা স্কুল, অথবা আরো বড় বড় হতে পারে, ইন দা ফিল্ড, হ্যাঁ, টু মাই আঙ্কেলস হাউস, এরকম এনিথিং হতে পারে।
এজন্য আমি বলছি যে অ্যাডভার্ব গ্রুপ, মানে অ্যাডভার্ব গ্রুপ হবে অথবা অ্যাডভার্ব হবে। এবং ম্যাডাম এখানে ম্যাডাম টু স্কুলটা কি ম্যাডাম নাউন ফ্রেজ না অ্যাডভার্বিয়াল ফ্রেজ? এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নাউন ফ্রেজ কখন হবে জানো? স্কুলটা কিন্তু একটা নাউন, ঠিক আছে? স্কুলটা নাউন, কিন্তু নাউন ফ্রেজ কখন আমরা বলবো? নাউন ফ্রেজের স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে নাউন ফ্রেজের স্ট্রাকচারে স্কুলের আগে এ মানে আর্টিকেল থাকতে হবে, বুঝতে পেরেছো? আর্টিকেল থাকতে হবে এবং আর্টিকেলের পরে একটা অ্যাডজেক্টিভও থাকতে পারে, তারপর স্কুল থাকতে পারে, এরকম থাকতে পারে, ঠিক আছে? কিন্তু যখনই টু মানে যখনই কোনো প্রিপোজিশন থাকবে তখনই এটা হয়ে যাবে অ্যাডভার্ব। ম্যাম নাউন ফ্রেজের স্ট্রাকচারটা আরেকবার একটু। হ্যাঁ, নাউন ফ্রেজের স্ট্রাকচারে থাকবে হচ্ছে আর্টিকেল, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। মানে মূল ওয়ার্ডটা থাকবে নাউন, হেড ওয়ার্ড থাকবে নাউন। এটা যেমন নাউন আছে কিন্তু এর শুরুতেই একটা প্রিপোজিশন আছে, তাহলে এটা নাউন ফ্রেজ হলো না। নাউন ফ্রেজ হতে হলে একটা আর্টিকেল থাকতে হবে, মানে শুধু নাউনও থাকতে পারবে, কিন্তু আরো বড় যদি মানে যদি নাউন ফ্রেজ একটা কমপ্লিট হয় তাহলে ওর মধ্যে কি কি থাকতে পারে? শুরুটা হতে হবে তোমার আর্টিকেল দিয়ে, তারপরে একটা অ্যাডজেক্টিভ দিয়ে, তারপরে হচ্ছে নাউন দিয়ে, এরকম। এটা আমরা ধীরে ধীরে আমরা উদাহরণ যখন দেখবো আরো তখন ইনশাআল্লাহ পাবো আর কি। তাহলে you should clear the concept of intransitive verb। যে intransitive verb যখন আমরা ইউজ করব, এবং আরেকটু বলে নি তোমাদের সাথে, সেটা হলো যে তোমরা কি ডিকশনারি দেখো? বই যেটা ডিকশনারি, যেটা মানে এমনি ডিকশনারি বই এখন দেখো না? কেন দেখো না? মোবাইল আছে তো ম্যাডাম, না ঠিক আছে, ওটা ভালো, কিন্তু ডিকশনারি দেখলে কি কি উপকার হয় যেটা মোবাইলে হয় না? আমাকে একটু কেউ বলতে পারবা? তোমরা কখনো চিন্তা করেছো? একটা ওয়ার্ড খুঁজতে গেলে আরো 4-5টা পাওয়া যায়। হ্যাঁ, সেটা ঠিক আছে। এটা একটা ভালো দিক, হ্যাঁ, যে তুমি একটা খুঁজতে গিয়ে ওয়ার্ডের অ্যাডজেক্টিভ ফর্ম, নাউন ফর্ম। হ্যাঁ, ইয়েস ভ্যারিয়েশন তুমি এটা জানতে পারবা। ম্যাম ডিকশনারিতে আবার এক্সাম্পল দেওয়া থাকে ম্যাম, ওটা ম্যাডাম অনেক সেন্টেন্সে এক্সাম্পল থাকে। জি ম্যাডাম, ওটা হচ্ছে মানে মিনিং বুঝতে সাহায্য করে। ইয়েস, এই তো তোমরা অলরেডি অনেক কিছু জানো। তোমরা তো অলরেডি অনেক কিছু জানো, তার মানে তো ম্যাম কিন্তু টাইম তো অনেক লাগে, একটা ডিকশনারিতে একটা ওয়ার্ড খুঁজতে গেলে তো অনেক টাইম লাগে। অনেক সময় লাগবে অ্যালফাবেটিক্যালি অনেক না, কিন্তু তারপরেও ধরেন দ্বিগুণ তিনগুণ টাইম লেগে যায়। আর মোবাইলে তো সার্চ দিলে চলে আসে। না ঠিক আছে, মোবাইলে সার্চ দাও, ভালো কথা, খুবই ভালো। এক্সাম্পলের সেন্টেন্স মোবাইলে দেখো থাকে এখন। ফোনে সমস্যা আছে, ফোনে সার্চ দিতে গেলে ওই ফেসবুকে চলে যায়, মেসেঞ্জারে চলে যায়, 1 ঘন্টা পার হয়ে যায়। ম্যাম ফোনেই বেস্ট ম্যাম এখন, মানে বর্তমান যুগে এখন ফোনের উপর কোনো কথা নাই ম্যাম। ডিকশনারি এখন শোনো, এরকম হার্ড কোনো ইসে যাওয়া যাবে না, হার্ড লাইনে যাওয়া যাবে না, ঠিক আছে? সবসময় একটা মিডিয়াম ইসে থাকতে হবে। তুমি যখন টাইম দেখবা যে আমার কাছে এখন টাইম আছে, আমি বসে বসে একটু ডিকশনারিটা উল্টাই, এটা খুব একটা খারাপ কিছু না। যে না এখন বর্তমানে মোবাইলের যুগ, এখন আমি ডিকশনারি টাচই করা যাবে না, এই কনসেপ্ট রাখা যাবে না, ঠিক আছে? টাইমেরই তো সমস্যা। হ্যাঁ, টাইমের সমস্যা না তো এখন শোনো, এখন কথা হলো তুমি মোবাইলই দেখো, মোবাইল দেখো, খোঁজাটাই আরো বেটার, কারণ ডিকশনারি যখন আমি একটা ওয়ার্ড খুঁজতে যাবো তখন ওই ওয়ার্ডটা আমি 1 মিনিট সময় হলো ভাবছি, আমি এটা আমার ভিতরে মানে ওই ওয়ার্ডটা মেমোরাইজ হওয়ার পসিবিলিটিটা বেশি। আর মোবাইলে সার্চ দিলাম, চলে আসলো, দেখলাম, আবার ভুলে গেল। হ্যাঁ, আর ওই স্ক্রিন অমিট হলো, তোমার মাথা থেকে অমিট হয়ে গেল, বুঝছো? এইরকম অবস্থা হবে না। শোনো, সব দিকই আছে, ভালো খারাপ সব দিকই আছে, সেটা না। আমার কথা যেটা সেটা শোনো, যে মোবাইলে ডিকশনারি যেটা করবা সেটা ভালোটা করবা, এবং ভালোটা করলে কি হবে তোমার ওইখানে তুমি ওটা কোন কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করতে পারে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝছো? কোনো একটা যখন তুমি ওয়ার্ড শিখবা, এটা পার্টস অফ স্পিচটা জানা খুবই জরুরি, এবং এটা আর কোনো পার্টস অফ স্পিচের ফর্মটা কেমন হয় এই জিনিসটা জানলে কি হবে, তোমার ভোকাবুলারিটা বাড়বে, কিন্তু তুমি ওই ওয়ার্ডটা বিভিন্ন ভাবে ইউজ করতে পারবা, ঠিক আছে? আরেকটা হচ্ছে তুমি যদি ওইটার সেন্টেন্সে ইউজটা দেখো, তাহলে কিন্তু তুমি আর একটু বুঝবা যে এটা কিভাবে সেন্টেন্সে আমি ইউজ করব। খালি পার্টিকুলার ওয়ার্ড শিখে রেখে দিলেই তো কাজ হয় না। ওটার তোমার ব্যবহারটা জানতে হবে। এটা একটা হলো।
আর আরেকটা হলো যে তোমার ওই যে যেটা আরেকজন বললো যে আরো দু একটা ওয়ার্ড আশেপাশে শেখা যায়, যা দেখা যায় যে একটু দেখি। আর মোবাইলে কি খালি ওই ওই জিনিসটাই তোমাকে ফোকাস করবে। আর আরেকটা ম্যাম এর জন্য কি ইংলিশ টু ইংলিশ ডিকশনারি দেখা ভালো না ইংলিশ টু বাংলা? ইংলিশ টু বাংলা তো নেভার, আমি কখনোই বলি না যে ইংলিশ টু বাংলা তোমাকে দেখতে হবে এটা। তবে হ্যাঁ, বাসায় একটা না থাকলে তুমি যদি ওটার বাংলা মানেই না জানো, তো তুমি ইংরেজি জেনে কি করবা, তাই না? মোবাইলে আরেকটা সুবিধা আছে ম্যাম, হ্যাঁ বলো। সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন প্রপারলি দেখা যায়। এটাই প্রোনাউন্সিয়েশনের কথা আমি এখনই আসছিলাম, যাই হোক তুমি চলে আসলা। সেটা হলো যে ওয়ার্ডটা কিভাবে উচ্চারণ সেটা আমি বুঝতে পারলাম। তবে আমাদের ডিকশনারি মানে ইংলিশ টু ইংলিশ ডিকশনারিতেও কিন্তু প্রোনাউন্সিয়েশন আছে। জি ম্যাম, ওটা তো ফোনেটিক সিম্বল শেখা লাগে হ্যাঁ, এবং তোমাদের কোর্সে কিন্তু ফোনেটিক সিম্বল আছে, ফরচুনেটলি আর আনফরচুনেটলি এখানে তোমাদের ফোনেটিক সিম্বল তোমাদের কোর্সে সম্ভবত আছে আর কি। এবং আমি চেষ্টা করব এটা তোমাদেরকে শেখানোর খুব ভালো করে, কারণ ফোনেটিক সিম্বল না জানলে তুমি তো উচ্চারণটা বুঝতেই পারবা না। কারণ একটু খেয়াল করলে দেখবা যে কখনো সি দিয়ে কখনো কয়ের মতো হয়, কখনো সয়ের মতো হয়, তাই না? এরকম কিন্তু অনেক সময় আমাদের চেক করতে হয় যে এটা কেমন হবে, কি হবে উচ্চারণটা। টিআইওএন দিয়ে শন হচ্ছে, আবার কখনো টিইউ দিয়ে চু এর মতো হচ্ছে, তাই না? এরকম বিভিন্ন ভ্যারিয়েশন আছে কিন্তু ইংলিশ ওয়ার্ডে। যেমন সিচুয়েটেড, সিচুয়েটেড টু বলবো না, যারা ছোট্ট বাচ্চা তাদেরকে যখন শিখাইতে যাবা তাহলে এটা উচ্চারণটা কিভাবে শিখাবা তুমি? তো ফনেটিক্স শিখলে কি হবে, ফনেটিক্স এ যে স্পেল করা আছে ওখানে, সেখানে কোনো কনফিউশন নাই, ওখানে যে সিম্বল দিয়ে যেটা বোঝায় ঠিক সেটাই আছে। এই যে এখানে SCHOOL করেছি, এখানে কিন্তু ফনেটিক্স উচ্চারণে কিন্তু SCH থাকবে না, এখানে কিন্তু কে থাকবে, ঠিক আছে? মানে যেহেতু তোমাকে স্কুল উচ্চারণ করতে হবে সেহেতু এখানে কে সিম্বলটাই দেয়া থাকবে, কারণ তোমার ওখানে কোনো তাহলে ঝামেলা হবে না যে তুমি এটা স্কুল বলবা না স্কুল বলবা না কি বলবা, এটা নিয়ে কোনো প্রবলেম অ্যারাইজ করবে না। সো আমাদেরকে ফনেটিক্সটা জানতে হবে। তো এনিওয়ে ওগুলো তো আমরা পরে আসছি আর কি। তো এটা আমি বললাম যে প্লিজ তুমি যদি ডিকশনারি দেখো, তোমাকে যে ওই ভার্বটা কি ইন্ট্রানজিটিভ না ট্রানজিটিভ তোমাকে কিন্তু ওখানে বলে দিবে যে এটা কি ভার্ব। যদি কোনো একটা ভার্ব চেক করছো তখনই তুমি বুঝে নিবা যে এটার স্ট্রাকচারে কি অবজেক্ট আসবে না, এটার স্ট্রাকচারে ইন্ট্রানজিটিভ ভার্বের স্ট্রাকচারে কখনোই অবজেক্ট আসবে না। এখানে অবজেক্ট দিলেই আমার ভুল হয়ে যাবে, মানে অবজেক্ট বললেই ভুল হয়ে যাবে এটা। এরপরে অ্যাডভার্বিয়াল থাকবে কিন্তু অবজেক্ট থাকবে না। তো এভাবে আমাদেরকে স্ট্রাকচার গুলো বা ওয়ার্ড গুলো জানার সাথে সাথে আমাদেরকে এই চিন্তাগুলো করে রাখতে হবে আর কি। এই জন্যই বললাম যে সামটাইমস ডিকশনারি একেবারেই দেখবা না তা না, সবসময় তোমার কাছে তোমার টেবিলে না হোক তোমার সেলফে অ্যাটলিস্ট একটা ইংলিশ টু ইংলিশ অথবা ইংলিশ টু ইংলিশও থাকবে, ইংলিশ টু বেঙ্গলিও থাকবে, দুইটাই থাকবে, ঠিক আছে? কারণ একটা বাংলা অনেক সময় বাংলা আবার বাংলা টু ইংলিশও থাকতে পারে, কারণ অনেক সময় বাংলার ইংলিশ খুঁজতে গিয়ে অনেক ঝামেলা হয়। হ্যাঁ, এগুলো থাকলে কি হয় তোমার ভোকাবুলারি তো চট করে একটা তুমি দেখছো যে আমি এটার কনভারসেশন লিখছি বা একটা কোনো আনসার লিখছি, আমি এটা ইংরেজি জানি না, সো চট করে তুমি খুঁজে নিলা যে এটা কি হবে। আর সিনোনিম অ্যান্টোনিমটা খুব ইম্পর্টেন্ট। তুমি কোনো একটা জিনিস কোনো একটা ওয়ার্ড জানার সাথে সাথে তুমি এটা সিনোনিম অ্যান্টোনিম জানার চেষ্টা করবা। দেখো এখন এই ছোট ক্লাসেও কিন্তু এই জিনিসটা হচ্ছে। হ্যাঁ, ইংলিশ টু ইংলিশ মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো কিন্তু একসাথে শিখে যাচ্ছে। তো এগুলো কি হয় আমাদের ভোকাবুলারিটাকে রিচ করে, এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, ইফ ইউ ওয়ান্ট টু কি ট্রাই টু রাইট কারেক্ট ইংলিশ, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি ধরো যে অলরেডি যেগুলো ইংরেজি কম্পোজিশন পড়ে এসেছি সেগুলো এখানে হুবহু লিখবো তা না, এখন এটা একটা অ্যাডভান্স টাইম, এখন তোমাকে নতুন নতুন নিজেই স্ট্রাকচার তৈরি করতে হবে, নিজেই নতুন নতুন কনসেপ্ট মানে ই করে লিখতে হবে আর কি। যে কোনো টপিক পাও না কেন, এখানে তো তুমি এখানকার পরীক্ষায় তুমি তো নোন কিছু পাবা না আর কি। ধরো কোনো প্যারাগ্রাফ লিখতে হলো বা কোনো কম্পোজিশন লিখতে হলো বা কোনো লেটার লিখতে হলো, তোমাকে তো নিজে থেকে লিখতে হবে, তাই না? সো ইউ শুড নো দিস আর কি, তোমাদের এগুলো শিখতে হবে। ম্যাডাম ইংলিশ টু ইংলিশের জন্য বেস্ট কি অক্সফোর্ডেরটা হয় না? হ্যাঁ, অক্সফোর্ডেরটাই বেস্ট, এটাই ভালো আর কি। আর ডিকশনারিতে তো মোবাইলে বা ল্যাপটপে তো তোমরা বিভিন্ন ডিকশনারি করতে পারো আর কি, আরো অনেক কেমব্রিজটা নিতে পারো। হ্যাঁ, আরো অনেক নিতে পারো আর কি, ভালো ভালো ওখানে তো একাধিক নিয়ে রাখতে পারো আর কি, সমস্যা নেই। তো যাই হোক, তাহলে আমরা কি দেখলাম এখানে যে আমাদের প্রথম যে স্ট্রাকচার, দেখো একটা ফার্স্ট স্ট্রাকচার নিয়ে আমরা এতগুলো কথা বললাম আর কি। ওখানে যে কালো সাদা চেক চেকটা আছে না, ওই ঘরে আছে প্যান্ট।
মাথাটা মুছে বললাম সরি। হ্যাঁ, এনিওয়ে কি বলছিলাম, তাহলে ফার্স্ট স্ট্রাকচারটা আমরা স্কিপ করব এখন নাকি? এটা হয়েছে মোটামুটি সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব, আর আরেকটা হচ্ছে সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল। তোমরা এইভাবে কিন্তু দুইটা ভাগ ভাগ করে লিখো, আমি কিন্তু ওইভাবে দুইটা লিখিনি, তোমরা দুইটা লিখো যে ফার্স্টটা হচ্ছে শুধু সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব। ও সরি, ইন্ট্রানজিটিভ ভার্বটাকে আবার কিভাবে ডিনোট করা হয়? ভিআই, ঠিক আছে, ভিআই হিসেবে লেখা হয় আর কি, সাবজেক্ট প্লাস ভিআই আর সাবজেক্ট প্লাস ভিআই প্লাস অ্যাডভার্বিয়াল। এবার সেকেন্ড পরেরটাতে চলে আসি আমরা। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যেটা যেটা আমরা কমনলি সবাই জানি যে স্ট্রাকচার হিসেবে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, সেটাতে আমরা এবার চলে আসি। He plays cricket. এটা আমি যদি দেই তাহলে এটা আমি একটা অবজেক্ট সহ একটা বাক্য বললাম আর কি। হি প্লেজ ক্রিকেট, সেটা আগের সেন্টেন্সের বা আগের যেটা আমি অ্যাডভার্বিয়াল সহকারে যে সেন্টেন্সটা বললাম সেটার সাথে কি ডিফারেন্স সেটা একটু তোমরা বোঝার চেষ্টা করো। সেটা হলো যখন আমি বললাম যে হি প্লেজ ক্রিকেট, তখন আমি যদি শুধু বলতাম যে হি প্লেজ, তখন তুমি বলতা যে কি খেলেন। হ্যাঁ, ধরো আমি যদি বললাম যে হি ইজ এ প্লেয়ার এন্ড হি প্লেজ বলে থেকে গেলাম, তখন তোমার মনে হলো যে সে আসলে কিসের প্লেয়ার, ফুটবল প্লেয়ার না ক্রিকেট প্লেয়ার, মানে সে কি খেলে আসলে। তো যখন এরকম একটা প্রশ্ন অ্যারাইজ করে, তখন আমাদের এখানে এই অপশনটা যদি আমরা দিয়ে দেই যে হি প্লেজ ক্রিকেট, এরকম একটা বললে আমাদের অনেকখানি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় যে সে ক্রিকেট খেলে। তো তার মানে ইট ইজ আ কমপ্লিট সেন্টেন্স। ওকে, তো এখানে আমি আইডেন্টিফাই করব এটাকে যে ইয়েস দিস সেন্টেন্স হ্যাজ অ্যান অবজেক্ট অ্যান্ড ক্রিকেট ইজ দ্য অবজেক্ট। সো এটার সাথে ভার্বের রিলেশনটা আমরা একটু খেয়াল করব যে তার এই প্লে করার জন্য কি লাগবে, ক্রিকেট লাগে, মানে সে ক্রিকেটটাকে খেলে, ক্রিকেট খেলে। তো সেক্ষেত্রে এই ভার্বটাকে যখন আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, তখন আমি এই যে আনসারটা পাবো সেটাই হচ্ছে আমার অবজেক্ট। প্রশ্ন করব কি দিয়ে, হোয়াট আর হোম, হোয়াট আর হোম, এই দুইটা দিয়ে প্রশ্ন করে যদি আমি আনসার পাই, যদি দেখি যে ইয়েস মাই দিস সেন্টেন্স কন্টেইনস দ্য আনসার, তাহলে আমি সেটাকে লিখব যে ইয়েস এটা অবজেক্ট। ঠিক আছে? ওকে, তুমি ওই টুপিটা পরে যাও। অবজেক্টের ক্ষেত্রে আমি আবার দুইটা অবজেক্ট লিখেছি, ওডি আর ওআই। এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর এটা হচ্ছে পরেরটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এবং সামটাইমস এই কোনো স্ট্রাকচারে দুইটা অবজেক্টই থাকে, সেই ক্ষেত্রে আমাকে কিভাবে আইডেন্টিফাই করবো সরি যে দুইটা কি কি অবজেক্ট, তখন ওই জন্য আমি ওটা নাম দিয়ে রাখছি ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট। তো আমি এরকম একটা সেন্টেন্স লিখি, লিখবো এরকম একটা সেন্টেন্স লিখলাম, ধরো she gave me this book.
তাহলে দেখো সে দিয়েছিল আমাকে এই বইটা, সরি, তাহলে এখানে সে দিয়েছিল আমাকে, এটা একটা আনসার, এবং এই বই। তাহলে এখানে দুইটা আনসার আছে এখানে, একটা হচ্ছে কাকে আর কি। কাকে দিয়েছিল, কি দিয়েছিল, মানে ভার্বটা সহকারে প্রশ্ন করতে হবে, মানে কি খেলে, ক্রিকেট খেলে, কি খেলে, এই যে আনসার, এটা হচ্ছে অবজেক্ট। আর কি দিয়েছিল, মানে শি গেভ, গেভ, এই যে গেভ দিয়েছিল, কি দিয়েছিল, দিস বুক, কাকে দিয়েছিল, মি, আমাকে। তাহলে আমরা হচ্ছে এই দিস বুকটাকে বলবো হচ্ছে একটা, এইটা একটা অবজেক্ট গেল, এটা একটা অবজেক্ট গেল, ঠিক আছে। তো দিস বুকটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর মিটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। হ্যালো হ্যালো, শুনতে পেলাম না, তুমি পার্থক্য জানতে চাচ্ছ? জি ম্যাডাম। হ্যাঁ, এটা হচ্ছে অনেক সময় অনেক বইয়ে আমি দেখেছি যে এটা আছে হচ্ছে যে প্রাণীবাচক হলে মানে কি বলবো এটাকে, হ্যাঁ, প্রাণীবাচক হলে ইনডিরেক্ট বলে আর বস্তুবাচক হলে ডিরেক্ট বলে, কিন্তু এটা আসলে ভালো এক্সপ্লেনেশন না। এটা হবে হচ্ছে হোয়াট দিয়ে যে কোশ্চেনটা করা হবে, হোয়াট দিয়ে যে কোশ্চেনের যে আনসারটা থাকবে সেটা হবে ডিরেক্ট অবজেক্ট, আর হুইচ দিয়ে যে আনসারটা আসবে, সরি, হুম দিয়ে যে আনসারটা আসবে সেটা হবে ইনডিরেক্ট অবজেক্ট। মানে আমার এটা আমি দেখছি আর কি ই করে, যে এটা এভাবে বললে তোমার আইডেন্টিফাই করতে সুবিধা হয় আর কি। সো এটা আমি তোমাদের সাথে এভাবে শেয়ার করছি যে ইফ দ্য কোশ্চেন, মানে দুইটা যদি অবজেক্ট থাকে, যদি দুইটা অবজেক্ট থাকে, ইফ ইট মানে হ্যাজ টু অবজেক্টস, দেন তোমাকে বুঝতে হবে যে যেটা হচ্ছে হোয়াট এর আনসার সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর যেটা হচ্ছে হুম এর আনসার সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে। কিন্তু যখন আমরা একটা অবজেক্ট পাবো তখন কিন্তু আমরা আর এইভাবে ক্লাসিফিকেশনে যাব না, যে ডিরেক্ট ইনডিরেক্ট করতে যাব না আর কি, ঠিক আছে। ইয়েস ম্যাম। ওকে, এখন দেখো she gave me this book, এখানে আমি আরেকটু ই করি এটাকে, এটা বলা হয়নি, আমি যদি বলি yesterday, এখানে আমি আরেকটু অ্যাড করলাম, সেটা হচ্ছে she gave me this book yesterday। তাহলে yesterday টা কি 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 বলবা স্ট্রাকচার এটাকে? অ্যাডভার্ব। হ্যাঁ, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল, এই যে প্রথমে যে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যে অ্যাডভার্বিয়ালসটা আসছে, এখানেও ঠিক, মানে প্রত্যেকটা মূল স্ট্রাকচারের পরে কিন্তু অ্যাডভার্বিয়াল বসে যেতে পারবে, পুরো স্ট্রাকচারের আগে অথবা পরে। অ্যাডভার্বিয়াল গুলো এই অপশনালি দুই জায়গা, দুই দিকেই বসে যেতে পারে। যেমন আমি যদি বলি যে ইয়েস্টারডে শি গেভ মি দিস বুক, এটাও হতে পারে, অথবা আমি ইয়েস্টারডেটা পরেও বলতে পারি। তো যেমন ধরো ওয়ান্স আপন এ টাইম, এই কথাটা অনেক শুরুতেই থাকে, ধরো ওয়ান্স আপন এ টাইম। তো এসব ক্ষেত্রে কি হবে, তোমার আগেও অ্যাডভার্বিয়াল থাকতে পারে, পরেও অ্যাডভার্বিয়াল থাকতে পারে, তবে মূল স্ট্রাকচারটার আগে বা পরে, মূল স্ট্রাকচারটা আগে থাকতে হবে, তারপরে তোমার অ্যাডভার্বিয়াল যে কোনো ক্ষেত্রে, যে কোনো স্ট্রাকচারের ক্ষেত্রেই আসতে পারে। যেমন প্রথম স্ট্রাকচারটা ছিল, মূল স্ট্রাকচারটা ছিল সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব, কিন্তু এটার সাথে পরে আবার দ্বিতীয়বার আমি আবার বলেছি সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্বের সাথে এক্সটেনশন বা অ্যাডভার্বিয়াল হিসেবে এগুলো আসতে পারে, এগুলো অপশনাল, এগুলো আমি অন্যান্য ইনফরমেশন আরো বেশি ইনফর্ম করার জন্য তোমাদেরকে মানে লেখা যেতে পারে সেন্টেন্সটাকে বড় করার জন্য, কিন্তু মূল কথা কিন্তু আমার আসলে সাবজেক্ট প্লাস ভার্বে সীমাবদ্ধ থেকে গেছে। তো পরের ক্ষেত্রে আবার সেকেন্ড স্ট্রাকচারে কিন্তু আবার শুধু সাবজেক্ট আর ভার্ব দিয়ে সীমাবদ্ধ থাকছে না, অবজেক্ট লাগছে। তো সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট দিয়ে আমার মূল স্ট্রাকচারটা হচ্ছে, তারপরে তোমার অ্যাডিশনাল হিসেবে অ্যাডভার্ব গুলো বসে যেতে পারে, লাইক দ্য প্রিভিয়াস স্ট্রাকচার। তো এই জিনিসগুলো কিন্তু উল্টাপাল্টা করা যাবে না, এই জিনিসগুলো ক্লিয়ার রাখতে হবে মাথায়। সেক্ষেত্রেও অ্যাডভার্বিয়াল, এখানেও যারা যারা অ্যাডভার্বিয়াল হিসেবে কাজ করেছে এখানেও তারাই অ্যাডভার্বিয়াল হিসেবে কাজ করবে, অ্যাডভার্বিয়ালের কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। এই দুইটা স্ট্রাকচার তাহলে ক্লিয়ার হলো না? ম্যাডাম ওডি ও আই মানে কি? ওই তো ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট। হ্যাঁ, হ্যাঁ, এবার চলে আসো
পরের স্ট্রাকচার যেটা আমি লিখেছিলাম সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট হিসেবে, এটাতে চলে আসো। আচ্ছা, এগুলোকে আমি একটু করে ফেলি। তো আরেকটা একটু বলতে ভুলে গেছি, এইখানে একটু দেখো যে সেকেন্ড স্ট্রাকচারটাতে দেখো সাবজেক্ট প্লাস ভিটি লিখেছি আমি। ভিটি মানে হচ্ছে ভার্ব ট্রানজিটিভ। ট্রানজিটিভ প্রথমটা যেমন ইনট্রানজিটিভ লিখেছিলাম, এটা হচ্ছে ট্রানজিটিভ। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ভিটি, ভিআই মানে হচ্ছে ইনট্রানজিটিভ আর ভিটি হচ্ছে ট্রানজিটিভ। তাহলে যখনই তুমি ভিটি হিসেবে কোনো ভার্বকে দেখবা তখন বুঝবা এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং এর সাথে একটা অবজেক্ট থাকতে হবে, না হলে হবে না। ট্রানজিটিভ কখন বুঝবো আর ইনট্রানজিটিভটা? এটা তোমার সেন্টেন্সের রিকোয়ারমেন্টস অনুযায়ী। হ্যাঁ, এটা তুমি যখন সেন্টেন্স, তুমি যখনই এই ভার্বটা ইউজ করবা, যখন তুমি প্লে ভার্বটা ইউজ করবা, তার মানে তুমি ট্রানজিটিভ ভার্ব ইউজ করছো, মানে তোমার অবজেক্ট লাগবে। বুঝেছো? জি ম্যাম। হ্যাঁ, এটা ভার্ব তোমার, তুমি যখন ডিকশনারি দেখবা, আমি তো সেটাই তোমাদেরকে বললাম, যখন তুমি গো গো দেখলা, যে গো মানে কি দেখি তো, এরকম নতুন ধরো একটা ভার্ব পেলা তুমি, যেটা তুমি চেক করবা যে এটা কি দেখি তো, তখন তুমি চেক করলা, দেখলা যে এখানে তোমার লেখা আছে ভিআই, মানে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। সো আমি এটাকে সাবজেক্ট সহ ইউজ করতে পারবো। আবার যখন তুমি এরকম একটা ভার্ব চেক করতে গিয়ে দেখলা যে ভিটি লেখা আছে, তার মানে এটা আমাকে অবজেক্ট দিয়ে করা লাগবে। এরকম ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভকে আলাদাভাবে ডিফাইন করা যায়? অবশ্যই। এটা অসমাপিকা, সরি, এটা অকর্মক, এটা সকর্মক। চেনার কোনো উপায় আছে ম্যাম? চেনার কোনো না, এগুলো তোমাকে ভার্ব গুলোকেই চিনতে হবে যে কোনগুলো ইনট্রানজিটিভ কোনগুলো ট্রানজিটিভ। বুঝেছো? এটা ছাড়া আর চেনার কোনো উপায় নাই। এই অবস্থা। যেমন আরো আমরা ধরো করব যে ধরো থাকে না, যে গ্রুপ ভার্ব গুলো থাকে না, যেমন ধরো কি বলবো, লুক ফরওয়ার্ড টু একটা ভার্ব আছে। হ্যাঁ, লুক ফরওয়ার্ড টু শুনেছো কখনো? হ্যাঁ, তখন আমাকে এটা লুক ফরওয়ার্ড টুর পরে কিন্তু আমাকে বুঝতে হবে যে এটা এই ভার্বটার পরে একটা নাউন বসাইতে হবে, এরকম মানে একটা অবজেক্ট আনতে হবে। ঠিক আছে, মানে এইরকম আমাকে লুক অ্যাট, ধরো লুক অ্যাট, তাহলে লুক অ্যাট সামথিং করতে হবে, মানে লুক অ্যাট মানে হচ্ছে কোনো দিকে তাকানো, তাহলে এরপরে আমাকে একটা অবজেক্ট বসাইতে হবে। হ্যাঁ, তো মানে সরি, অবজেক্ট না এখানে, মানে আমি বলছি যে এখানে লুক অ্যাট সামথিং বা সামবডি এরকম কিছু একটা বসাইতে হবে। মানে অনেক সময় আমাদের ভার্বটাই আমাদেরকে বলে দিবে, বা ভার্বটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে এখানে আমাদেরকে কিভাবে সেন্টেন্স মেক করতে হবে। এটা আমরা যখন এটা ভার্বগুলো দিয়ে যখন করতে থাকবো তখন আমরা বুঝতে পারবো। আমি আরো বিভিন্ন ভাবে তোমাদেরকে দেখাবো পরে উদাহরণ সহকারে। দেখো পরেরটাতে আমরা চলে আসি। দেখো এটা একটু অন্যরকম। এই দুইটা তো ধরো যে আমরা কম্পারেটিভ স্টাডি করতে পারি যে এটাতে অবজেক্ট লাগে না, এটাতে অবজেক্ট লাগে। এটা ইনট্রানজিটিভ, এটা ট্রানজিটিভ, এটা অকর্মক, এটা সকর্মক। অকর্মক মানে কর্ম লাগছে না, আর সকর্মক মানে এটা কর্ম সহকারে কাজ করছে, মানে অবজেক্ট। এই দুইটা আমরা কম্পারেটিভ স্টাডি করতে পারি, কিন্তু আমরা যে থার্ড নম্বরে যে ভার্বটার দিকে দেখতে যাচ্ছি এখন, এটা একটু আলাদা। সেটা হচ্ছে ধরো আমরা যেটা, কে যেন একটা এম বলেছিলা, আমি ওইটা দিয়েই ওই উদাহরণটাই কাজে লাগাচ্ছি। আই আচ্ছা টিচারই লিখি, আমি টিচার, আমি লিখলাম ধরো, কি রে বাবা কি হয়ে গেল, আই এম এ টিচার। একজন বলেছিল যে এমটা যেন কি যেন বলছিল একজন, as far as I can remember, যাই হোক, তো এই এমটা হচ্ছে কি ভার্ব বলো তো? সবাই জানি আমরা হেল্পিং ভার্ব। বি ভার্ব, হেল্পিং ভার্ব না, এখানে কিন্তু এটা হেল্প করছে না। দেখো এখানে এটাই মূল ভার্ব, কিন্তু দেখো এম ছাড়া এখানে কোনো ভার্ব নাই, এই সেন্টেন্সে কোনোই ভার্ব নাই কিন্তু। বুঝেছো? তাহলে যখন আমরা কখন হেল্পিং ভার্ব বলবো? যখন এটা অন্য কোনো ভার্বকে হেল্প করতেছে টু, কি বলা যায়, টু কি বলা যায় এটাকে, একটা টেন্স গঠন করতে, টু কনস্ট্রাক্ট এ টেন্স, তাই না? টেন্স হতে পারে, এটা ভয়েস হতে পারে। আমি যখন প্যাসিভ করতে যাচ্ছি তখন অনেক সময় হেল্প করে,
তো সেক্ষেত্রে যখন ভার্বটা আমাকে হেল্প করছে টু কনস্ট্রাক্ট এনি মানে থিং যেটা আমি চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে হেল্প করলে ওটা হেল্পিং ভার্ব। কিন্তু যখন সে একাই বসছে যে আই এম এ টিচার, এখানে অ্যাম ছাড়া কোনো আর কোনো ভার্ব কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি না। তো তাই যদি হয় তাহলে এটাকে আমি কোনোভাবে হেল্পিং ভার্ব বলতে পারবো না। এটাই এখানকার অ্যাক্টিং ভার্ব, ঠিক আছে, মূল ভার্ব। অ্যামটাকে কি ভার্ব বলা হয় সেটা আমি যখন জিজ্ঞাসা করলাম, তার মানে আমি জানতে চাচ্ছি যে এটাকে বি ভার্ব বলে, এগুলোকে বি ভার্ব বলে। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলোকে কি বলে? বি ভার্বস। ওকে, এবং বি ভার্বস গুলো যখন কোনো সেন্টেন্সের মূল ভার্ব হয় তখন এই সেন্টেন্স গুলোর সাথে যে এই ভার্বের সাথে যে অংশটা থাকে তাকে আমরা বলি কমপ্লিমেন্ট, ঠিক আছে? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি জিনিস? সরি, কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট সম্পর্কেই কোনো কথা বলা হয়, সেটাকে বলে কমপ্লিমেন্ট, ঠিক আছে? এখানে দেখো যে আই এম এ টিচার, আমার পরিচয়টাই কিন্তু আমি এই পরের অংশে তোমাকে দিয়েছি, এ টিচার, মানে আমার সম্পর্কেই এটা এক্সপ্লেন করছে যে এ টিচার। কিন্তু আগের সেন্টেন্স গুলো একটু খেয়াল করো, হি প্লেস ক্রিকেট, এখানে হি আর ক্রিকেটের কিন্তু কোনো সম্পর্ক নাই। হি একটা আলাদা জিনিস, ক্রিকেট একটা আলাদা জিনিস, ঠিক আছে? আর এই স্ট্রাকচারে দেখো আই আর এ টিচার দ্য সেম পারসন, ইজ দ্য সেম পারসন। তোমরা যদি বলো যে উই আর স্টুডেন্টস, তাহলে তোমরা আর স্টুডেন্ট এটা হবে সেম পারসনের একটা আলাদা একটা আইডেন্টিটি, বাট এটা তার সম্পর্কেই বলছে। তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে কি? কমপ্লিমেন্ট। বুঝতে পারলা? ইয়েস ম্যাম। যেমন তাহলে কমপ্লিমেন্টের আরেকটা কিছু বলো, বি ভার্ব ছাড়া অন্য, দাঁড়াও আমি আরেকটা লিখতেছি, দেখি। আই এগুলো কিন্তু খাতায় লিখো, হ্যাঁ? এখন মনে হবে যে থাক, মনে থাকবে, কিন্তু পরে আর মনে থাকবে না। আই ফিল কোল্ড, ধরো এটা লিখলাম আমি, আই ফিল কোল্ড। তাহলে কোল্ডটা কে? কোল্ডটা মানে আমি কিন্তু কোল্ড হয়ে যাচ্ছি, মানে আমারই ঠান্ডা লাগছে আর কি, হ্যাঁ? তো এই ফিল ভার্বটা যেটা থাকে সেটাই হচ্ছে থাকে আর কি, মানে আমি ঠান্ডা বোধ করছি, আই ফিল টায়ার্ড, আমি টায়ার্ড বোধ করছি, তার মানে সাবজেক্ট সম্পর্কেই পরের কথাটা বলা হচ্ছে। তো এইরকম ক্ষেত্রেও আমরা এগুলোকে বলবো কমপ্লিমেন্ট। আরেকটা একটু বড় স্ট্রাকচার একটা লিখে দেখাই, বুঝতে পারবা। The leaves আচ্ছা, the leaves are turning yellow, এখানে ভার্ব কোনটা বলো তো? এসএনএস এর ভার্ব টার্নিং। টার্ন। হ্যাঁ, এখানে হচ্ছে এই কন্টিনিউয়াস ফর্মে আছে, the leaves are turning yellow। লিভসটা কেমন থাকে? ইয়েলো। লিভস গ্রিন ম্যাম। ম্যাম গাছের উপর নির্ভর করছে। হ্যালো 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 হ্যালো। ম্যামের মনে হয় গেছে চার্জ শেষ হয়ে। আমি বললাম যে আমি গেছি সেম। আমাদের গাছে তো কোনো পাতাই নাই। সেটা তো পার্সোনাল প্রবলেম। আরে আমরার গাছে আমরার গাছে পাতা নাই। এই সময় আমরার গাছে কোনো পাতা থাকে না।
শীতকালে। আরে বেটা এরকম আরো অনেক গাছ আছে, শুধু আমরা গাছ না। না থাকলে আমরা কি করব? আর্টিফিশিয়াল পাতা বানায় লাগায় দে। সেটাই তো প্রবলেম, গাছ কিভাবে খাদ্য গ্রহণ করবে বল? কাজ কি শেষ? বলা যায়। ম্যাম তো স্যারের ম্যামের মনে হয় আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই সমাপ্ত। কোনো ঘোষণাই নাকি? ম্যাডামের ল্যাপটপের তেল ফুরায় গেছে, আমি দেখলাম ওই কমে যাচ্ছিল, ব্যাটারি কমে যাচ্ছিল। বিড়াল ডাকে কার বাসায়? আদব ম্যাম উচ্চ বাসায়। আমাদের সিআর গুলো আছে জারিফ টারিফ, ওরা মনে ফোন করতেছে, ব্যস্ত। আরে ভাই ফোন করতে নিষেধ কর। কিরা প্রীতি, তোর ড্রোন উঠছে? কি তোর ড্রোন উঠছে? ও আমি তো এই করি নাই, ক্যালিব্রেশন অন করিনি তো। আমার সিরিয়াল পোর্টে প্রবলেম দেখা দিছে, সিরিয়াল পোর্টের ড্রাইভারটা ইনস্টল দিতে মনে হয়, আমি ইনস্টল দিলাম একবার দুইবার। তোর সাদা পাখা অনেক ভালো লাগছে, কোথা থেকে কিনছিস? এটা করতে কিনছি ওই ইয়ার কাছে, কি বলেছে গুলিস্তানের কাছে একটা জায়গা আছে, নামটা ভুলে গেছি। সব পার্টস ওই জায়গা থেকে কিনছিলাম, আর বাকিগুলো অনলাইন অর্ডার দিছি। হ্যাঁ আমি তো বাসায় আছি। ব্যাটারি কত এমএএইচ এর নিছিস? 2200। বের বেটা, এই যে চলবে 5 মিনিট চলবে। তুই কি 4000 লাগাইছস নাকি? মানে 4000 কত? 400 5,500 মনে আছে। এ 2200 দিয়ে বেশিক্ষণ থাকবে না রে। দুর্জয় কত নিল ভাই? তুই ব্যাটারি কত লাগাইছস? 5,500। আজকের ক্লাস এখানেই সমাপ্ত, তাই বের হয়ে যাবো কি? এই বের হয়ে গেলাম। হ্যালো 12:30 বাজে। ম্যামের হচ্ছে নেট কানেকশন চলে গেছে, তো নেট কানেকশন কখন আসবে বলতে পারতেছে না, তো সবাই লিভ নে। আর হচ্ছে ভার্ব পড়তে বললো ম্যাম, ভার্ব সম্পর্কে ভালোভাবে পড়তে বললো। নেক্সট ক্লাসে ম্যাম বইয়ের নামটা বলে দিবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। সবাই থাক বেটা, কথা বল 10 মিনিট আধা ঘন্টা কথা কয়। একটু 10 মিনিট আড্ডা দি। বের আসিস, সবাই বের হয়ে চলে গেল। এ রুদ্র আসিস? কালকে রাতে জারিফে মেসেজ দিলাম, জারিফ ধরলো না। এই ভিডিও অন কর, সবাই ভিডিও অন কর। ভিডিও অন করে কি করবি তুই? আর সবাই দেখবি বাইরে গেছে, কথা বন্ধ করে দিছে। উচ্চ ক্লাস হবে? আরে না, ক্লাস শেষ। ম্যাম তাহলে আমি লিভ দিই,